পর্ব ১ শক্তিশালী উদ্বোধন। অতিরিক্ত যত্ন নেওয়ার ভার আধুনিক জীবনে এক নীরব ক্লান্তি ছড়িয়ে পড়ছে। এই ক্লান্তি শারীরিক পরিশ্রমের কারণে নয়, বরং আবেগগত চাপের কারণে তৈরি হয়। মানুষ সময়ের অভাবের কারণে নয়, বরং তারা তাদের মনোযোগ, শক্তি এবং মূল্যবোধকে এমন অনেক কিছুতে নিয়োজিত করে ফেলেছে যা তাদের জীবনে স্থান পাওয়ার যোগ্য নয় বলেই তারা অভিভূত বোধ করে। প্রতিটি বিজ্ঞপ্তি জরুরি প্রয়োজন, প্রতিটি মতামতের দাবি সম্মতির, প্রতিটি প্রত্যাশার দাবি পূর্ণতার। এবং এই সমস্ত গোলমালের আড়ালে ব্যক্তিরা একটি অদৃশ্য বোঝা বহন করে, এই বিশ্বাস যে তাদের সবকিছুর যত্ন নিতে হবে। লেখক সরাসরি এই বোঝার মুখোমুখি হয়ে শুরু করেন। লেখকের মতে, আমাদের সময়ের সবচেয়ে বড় ফাঁদগুলির মধ্যে একটি হল এই ধারণা যে ক্রমাগত যত্নশীল থাকা, ক্রমাগত প্রতিক্রিয়া দেখানো এবং প্রতিটি অস্বস্তি দূর করার জন্য ক্রমাগত প্রচেষ্টা করা একটি অর্থপূর্ণ জীবনের দিকে পরিচালিত করে। লেখকের মতে বিপরীতটি সত্য। একটি অর্থপূর্ণ জীবন সবকিছুর প্রতি মনোযোগ দেওয়ার মাধ্যমে আসে না, বরং কেবল সত্যিকার অর্থে গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে মনোযোগ দেওয়ার মাধ্যমে আসে। বইটি ভুল মূল্যবোধের মূল সমস্যাটির সমাধান করে, কিভাবে মানুষ তাদের মানসিক শক্তি এমন জিনিসগুলিতে নষ্ট করে যা কোনো প্রকৃত বৃদ্ধি, কোনো স্থায়ী পরিপূর্ণতা এবং তাদের পরিচয়ে কোনো অর্থপূর্ণ অবদান রাখে না। এই বার্তাটি আজ অত্যন্ত প্রাসঙ্গিক। আধুনিক জীবন তুলনাকে আরও বাড়িয়ে তোলে, প্রত্যাশাকে স্ফীত করে এবং তুচ্ছ সমস্যাগুলিকে ততক্ষণ পর্যন্ত বট করে তোলে যতক্ষণ না সেগুলি সংকটের মতো মনে হয়। মানুষ তাদের মূল্য পরিমাপ করে যে তারা কতটা ব্যস্ত, তারা কতটা প্রশংসিত বলে মনে হয়, অথবা তারা কতটা নিখুঁতভাবে এমন একটি ভাবমূর্তি বজায় রাখে যা তাদের সংজ্ঞায়িত করার জন্য কখনো তৈরি করা হয়নি। লেখক ব্যাখ্যা করেছেন যে এই ক্রমাগত সংগ্রাম অসন্তুষ্টির একটি চক্র তৈরি করে। যত বেশি কেউ সবকিছুর যত্ন নিয়ে তাদের মূল্য প্রমাণ করার চেষ্টা করে, ততই তারা নিজের মধ্যে কম মূল্য অনুভব করে। শুরুতেই শ্রোতাদের ভিন্ন দৃষ্টিভঙ্গিতে পা রাখার আহ্বান জানানো হয়েছে। অস্বস্তি দূর করার চেষ্টা করার পরিবর্তে বইটি একটি গভীর প্রশ্ন জিজ্ঞাসা করে। অস্বস্তি যদি শত্রু না হয় তবে কি হবে? যদি চ্যালেঞ্জ, সীমাবদ্ধতা এবং কঠিন আবেগগুলি কোনো কিছু ভুল হওয়ার লক্ষণ না হয়, বরং আমাদের সত্যিকার অর্থে গুরুত্বপূর্ণ বিষয়গুলির দিকে পরিচালিত করে এমন সংকেত হয়। লেখকের মতে, মানুষ নিজেদের ক্লান্ত করে ফেলে কারণ তারা ভুল জিনিসগুলিকে ভয় পায় এবং ভুল মানদণ্ডের পিছনে ছুটতে থাকে। তারা অবিরাম ইতিবাচকতার মায়া ধাওয়া করে, বিশ্বাস করে যে জীবনকে অর্থপূর্ণ হতে মসৃণ, চিত্তাকর্ষক এবং ব্যথাহীন হতে হবে। কিন্তু লেখক পরামর্শ দিয়েছেন যে অর্থ আসে সঠিক সংগ্রাম বেছে নেওয়ার মাধ্যমে, সমস্ত সংগ্রাম এড়িয়ে যাওয়ার মাধ্যমে নয়। এই অডিওবুকের সারাংশটি শ্রোতাদের সেই উপলব্ধিতে পরিচালিত করে শুরু হয়। জীবনকে সব দিক থেকে নিয়ন্ত্রণ করা যায় না, সমস্যাগুলি সম্পূর্ণরূপে দূর করা যায় না, ব্যথা সম্পূর্ণরূপে দূর করা যায় না। তবে ব্যক্তিরা বেছে নিতে পারে কোন সমস্যাগুলি গুরুত্বপূর্ণ। তারা সিদ্ধান্ত নিতে পারে কোন লড়াইগুলি তাদের শক্তির যোগ্য। তারা সাফল্যকে এমনভাবে পুনরায় সংজ্ঞায়িত করতে পারে যা তাদের আটকে রাখার পরিবর্তে মুক্ত করে। লেখক যুক্তি দেন যে এই নির্বাচনী মনোযোগ, সবকিছু দ্বারা অভিভূত হওয়ার এই অস্বীকৃতি, মানসিক শক্তির মূল বিষয়। শ্রোতাদের এই সম্ভাবনা বিবেচনা করতে বলা হয় যে তাদের উদ্বেগের বেশিরভাগই এমন জিনিসগুলিকে মূল্যায়ন করার ফলে আসে যা তাদের গভীর সত্যের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। প্রত্যাখ্যানের ভয়, নিখুঁততার প্রতি আচ্ছন্নতা, অনুমোদনের প্রয়োজনীয়তা, সর্বদা সফল দেখানোর চাপ, এগুলি এমন মূল্যবোধ যা উন্নত হওয়ার পরিবর্তে নিঃশেষ হয়ে যায়। লেখকের মতে, অভ্যন্তরীণ স্বাধীনতার পথ শুরু হয় এই মিথ্যা মূল্যবোধগুলি শনাক্ত করার মাধ্যমে এবং সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে যে তারা আর মনোযোগের যোগ্য নয়। এই সূচনা পরবর্তী সমগ্র যাত্রার জন্য ভিত্তি প্রস্তুত করে। এটি আবেগগত উত্তেজনা, সাংস্কৃতিক চাপ এবং মনস্তাত্ত্বিক প্রবণতাগুলিকে প্রতিষ্ঠিত করে যা বইটি স্পষ্টতা এবং সততার মাধ্যমে ভেঙে দেয়। লেখক একটি নিখুঁত জীবনের প্রতিশ্রুতি দেননি, এবং তিনি এমনও পরামর্শ দেননি যে উদাসীনতাই লক্ষ্য। পরিবর্তে বার্তাটি সহজ,
কম জিনিসের প্রতি গভীরভাবে যত্নশীল হয় এবং সেই কয়েকটি অর্থপূর্ণ প্রতিশ্রুতি থেকে বিচ্যুতকারী শব্দকে উপেক্ষা করে একটি শক্তিশালী জীবন গড়ে ওঠে। ভূমিকা শেষ হওয়ার সাথে সাথে শ্রোতারা রূপান্তরের দ্বারপ্রান্তে চলে আসে। তারা দৃষ্টিভঙ্গির পরিবর্তনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকে। তারা আবিষ্কার করতে থাকে যে কিভাবে তাদের মূল্যবোধগুলিকে পুনর্নির্ধারণ করা, দায়িত্ব গ্রহণ করা, সীমাবদ্ধতাগুলিকে আলিঙ্গন করা এবং আরও ভালো সংগ্রাম বেছে নেওয়া তাদের মানসিক দৃশ্যপটকে নতুন করে রূপ দিতে পারে। এটি যত্ন না নেওয়ার দর্শন নয়, এটি বিজ্ঞতার সাথে যত্ন নেওয়ার দর্শন। এবং সেই জ্ঞান ঠিক এখান থেকেই শুরু হয়। পার্ট 2, মূল ধারণার বিশ্লেষণ। সবকিছুকে আপনার শক্তি না দেওয়ার ভিত্তি বোঝা। এই বইয়ের ভিত্তি একটি সহজ কিন্তু রূপান্তরকারী ধারণার উপর দাঁড়িয়ে আছে। মানুষের সময়, মনোযোগ এবং আবেগগত শক্তির সীমিত ভাণ্ডার রয়েছে এবং বেশিরভাগ মানুষ এই সম্পদগুলি এমন জিনিসগুলিতে ব্যয় করে যা বিনিময় কিছুই দেয় না। লেখক ব্যাখ্যা করেছেন যে আসল শক্তি আসে সবকিছুর যত্ন নেওয়ার মাধ্যমে নয়, বরং মনোযোগের যোগ্য বিষয়গুলি সাবধানতার সাথে বেছে নেওয়ার মাধ্যমে। এটি উদাসীনতা নয়, এটি স্পষ্টতা। এটি অর্থপূর্ণ বিষয়গুলিকে কেবল উচ্চস্বরে যা বলে তা থেকে আলাদা করার ক্ষমতা। প্রথম প্রধান ধারণাটি মূল্যবোধের উপর কেন্দ্রীভূত। লেখকের মতে, প্রতিটি ব্যক্তি নির্দিষ্ট মূল্যবোধ অনুসারে জীবনযাপন করে, সে সচেতনভাবে সেগুলি বেছে নিয়ে থাকুক বা না থাকুক। এই মূল্যবোধগুলি সিদ্ধান্ত গ্রহণ, লক্ষ্য গঠন এবং আবেগগত প্রতিক্রিয়াগুলিকে রঙিন করে। যখন কেউ অস্বাস্থ্যকর মূল্যবোধ ব্যবহার করে, ক্রমাগত অনুমোদন চাওয়া, শ্রেষ্ঠত্বের আকাঙ্ক্ষা, ত্রুটিহীন সাফল্যের উপর আচ্ছন্ন থাকা, তখন তারা নিরাপত্তাহীনতা এবং হতাশার চক্রে আটকা পড়ে। লেখক পরামর্শ দেন যে জীবনের উন্নতি আরও ইতিবাচক হওয়ার বিষয়ে নয়, বরং আরও ভালো মূল্যবোধ গ্রহণ করার বিষয়ে। আরও ভালো মূল্যবোধ আরও ভালো সিদ্ধান্ত তৈরি করে এবং আরও ভালো সিদ্ধান্ত আরও অর্থপূর্ণ জীবন তৈরি করে। দ্বিতীয় ধারণাটি ব্যতিক্রমবাদের মিথের উপর আলোকপাত করে। আধুনিক সংস্কৃতি প্রায়শই ব্যক্তিদের উপর চাপ দেয় যে তারা অবশ্যই বস্তুর তুলনায় অসাধারণ। লেখক এই বিশ্বাসকে চ্যালেঞ্জ করে ব্যাখ্যা করেন যে ব্যতিক্রমী মর্যাদার জন্য ক্রমাগত সাধনা, উদ্বেগ, তুলনা এবং অসন্তোষের দিকে পরিচালিত করে। লেখকের মতে, কারও সাধারণত্বকে গ্রহণ করা সম্ভাবনাকে সীমাবদ্ধ করে না, এটি তাকে মুক্ত করে। যখন একজন ব্যক্তি প্রতিটি দিকে অসাধারণ হওয়ার চেষ্টা বন্ধ করে দেয়, তখন তারা তাদের পরিচয়ের সাথে সত্যিকার অর্থে সামঞ্জস্যপূর্ণ কয়েকটি বিষয়ের উপর গভীরভাবে মনোনিবেশ করার স্বাধীনতা লাভ করে। তৃতীয় গুরুত্বপূর্ণ ধারণা হল সীমাবদ্ধতা। লেখক ব্যাখ্যা করেছেন যে সীমাবদ্ধতা দুর্বলতা নয়, বরং সীমানা যা আমাদের পরিচয় নির্ধারণ করে। ব্যক্তিগত সীমাবদ্ধতা মেনে নিতে অস্বীকৃতি হতাশা এবং অস্বীকৃতির দিকে পরিচালিত করে। কিন্তু যখন কেউ তাদের সীমাবদ্ধতা স্বীকার করে, তখন তারা স্পষ্টতা আবিষ্কার করে। তারা শিখে যে কোন লক্ষ্যগুলি তাদের জন্য উপযুক্ত, কোন চ্যালেঞ্জগুলি গ্রহণ করা মূল্যবান এবং কোন দায়িত্বগুলি তারা সততার সাথে বহন করতে পারে। লেখকের মতে, সীমাবদ্ধতাগুলি মেনে নেওয়া হল খাঁটি শক্তি গড়ে তোলার দিকে প্রথম পদক্ষেপ। দায়িত্বের অন্বেষণে চতুর্থ ধারণাটি উঠে আসে। লেখক পরামর্শ দেন যে মানুষ তাদের সাথে ঘটে যাওয়া সবকিছু নিয়ন্ত্রণ করতে না পারলেও তারা কিভাবে ব্যাখ্যা করে এবং সেই ঘটনাগুলির প্রতি প্রতিক্রিয়া দেখায় তা নিয়ন্ত্রণ করতে পারে। দায়িত্ব দোষারোপের বিষয় নয়, এটি মালিকানার বিষয়। যখন ব্যক্তিরা তাদের প্রতিক্রিয়ার জন্য দায়িত্ব নেয়, তখন তারা তাদের জীবনের উপর ক্ষমতা পুনরুদ্ধার করে। অসহায়ত্ব থেকে মালিকানার দিকে এই পরিবর্তন বইয়ের অন্যতম কেন্দ্রীয় স্তম্ভ। এটি ভুক্তভোগীদের তাদের নিজস্ব দিক নির্দেশনার স্রষ্টায় রূপান্তরিত করে। আরেকটি মূল ধারণা সংগ্রামের ভূমিকা নিয়ে। লেখক ব্যাখ্যা করেছেন যে প্রতিটি মানুষের জীবনেই কষ্ট থাকবে, যতই সাবধানে এড়াতে চেষ্টা করা হোক না কেন। সংগ্রামকে দূর করার চেষ্টা করার পরিবর্তে লেখক শ্রোতাদের সার্থক সংগ্রাম বেছে নিতে উৎসাহিত করেন। মানুষ প্রায়শই অস্বস্তি এড়াতে সময় নষ্ট করে, কিন্তু অস্বস্তি এড়ানো যায় না, এটি কেবল বিনিময় করা যেতে পারে। লেখক এমন সংগ্রাম বেছে নেওয়ার পরামর্শ দেন
যা বিভ্রম বজায় রাখে এমন সংগ্রামের চেয়ে বৃদ্ধিতে অবদান রাখে। পরবর্তী ধারণাটি সুখের সাধনাকে সম্বোধন করে। লেক্কের মতে সুখ অবিরাম আনন্দের মাধ্যমে বা সমস্ত সমস্যা দূর করার মাধ্যমে অর্জিত হয় না, বরং যখন ব্যক্তিরা অর্থপূর্ণ সমস্যাগুলি সমাধান করে তখন সুখের উদ্ভব হয়। আনন্দ ম্লান হয়ে যায়, অর্জনগুলি শেষ হয়ে যায়, কিন্তু অর্থপূর্ণ চ্যালেঞ্জগুলির মধ্য দিয়ে কাজ করার ফলে যে দিক নির্দেশনা তৈরি হয় তা স্থায়ী পরিপূর্ণতা তৈরি করে। এটি সুখকে একটি গন্তব্য হিসাবে নয়, বরং উদ্দেশ্যমূলক ব্যস্ততার ফলে পুনর্বিন্যাস করে। অনিশ্চয়তার অন্বেষণের মধ্যেও একটি গুরুত্বপূর্ণ ধারণা নিহিত। লেখক যুক্তি দেন যে মানুষ প্রায়শই না জানার অস্বস্তি এড়াতে অনমনীয় বিশ্বাসকে আঁকড়ে ধরে থাকে, তবে নিশ্চিততা বৃদ্ধিকে সীমাবদ্ধ করে। লেখের মতে অনিশ্চয়তা স্বীকার করার ইচ্ছা শেখার দরজা খুলে দেয়। এটি অহংকার হ্রাস করে, নম্রতাকে উৎসাহিত করে এবং নতুন বোঝার জন্য জায়গা তৈরি করে। কেউ ভুল হতে পারে তা মেনে নেওয়া কোনো ত্রুটি নয়, এটি শক্তির একটি রূপ। আরেকটি নীতি প্রতিশ্রুতির প্রকৃতির সাথে সম্পর্কিত। লেখক পরামর্শ দিয়েছেন যে আধুনিক সংস্কৃতি সীমাহীন বিকল্পের পূজা করে, কিন্তু কেবল বিকল্পই অর্থপূর্ণ জীবন তৈরি করে না। কোনো কিছুর প্রতি প্রতিশ্রুতি, তা সে সম্পর্ক, ক্যারিয়ারের পথ, সৃজনশীল সাধনা অথবা কোনো লক্ষ্য দিকনির্দেশনা প্রদান করে। প্রতিশ্রুতি ছাড়াই শক্তি ছড়িয়ে পড়ে, প্রতিশ্রুতির সাথে শক্তি কেন্দ্রীভূত হয়, এবং যেখানে মনোযোগ থাকে সেখানে অগ্রগতি অনুসরণ করে। পরিশেষে লেখক নিয়ন্ত্রণের মায়া সম্পর্কে কথা বলেছেন। মানুষ প্রায়শই ফলাফল, মিথস্ক্রিয়া এবং উপলব্ধি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে নিজেদের ক্লান্ত করে ফেলে, কিন্তু লেখক ব্যাখ্যা করেছেন যে নিয়ন্ত্রণ কেবল নিজের কর্ম এবং প্রতিক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ। এর বাইরে যা কিছু আছে তা অনিশ্চয়তার অন্তর্গত। যা নিয়ন্ত্রণ করা যায় না তা নিয়ন্ত্রণ করার প্রচেষ্টা কেবল দুঃখের সৃষ্টি করে। এই সীমানাগুলি স্বীকৃতি দেওয়া ব্যক্তিদের তাদের শক্তিকে তারা যা গঠন করতে পারে তাতে বিনিয়োগ করার জন্য মুক্ত করে। এই মৌলিক ধারণাগুলি বইটির মূল দর্শন গঠন করে এবং শ্রোতাদের আরও গভীর অনুসন্ধানের জন্য প্রস্তুত করে। এই নীতিগুলির প্রতিটি আরও স্পষ্টভাবে প্রকাশিত হবে, আরও স্পষ্ট অন্তর্দৃষ্টি, সমৃদ্ধ উদাহরণ এবং আরও ব্যক্তিগত প্রাসঙ্গিকতা প্রদান করবে। পরবর্তী বিভাগটি এই ধারণাগুলিকে প্রাণবন্ত গল্প, রূপক এবং প্রতিফলনে প্রসারিত করবে, যা শ্রোতাদের প্রতিটি ধারণার পিছনে থাকা আবেগগত সত্যকে লেখকের নিজস্ব যাত্রার মধ্য দিয়ে হেঁটে যাওয়ার মতো অনুভব করার সুযোগ দেবে। অংশ ৩, গভীর ব্যাখ্যা। কম যত্ন নেওয়া এবং বেশি জীবনযাপন করার পিছনে লুকানো মনোবিজ্ঞান। এই বইয়ের গভীর বার্তা আরও স্পষ্ট হয় যখন আমরা পৃষ্ঠতলের ধারণার বাইরে চলে যাই এবং তার নিচের আবেগগত ভূদৃশ্য অন্বেষণ শুরু করি। লেখক ব্যাখ্যা করেন যে মানুষ প্রায়শই তাদের শক্তি নষ্ট করে কারণ তারা দুর্বল, বরং মূল্যের ভুল পরিমাপ অনুসরণ করার জন্য তাদের নিয়ন্ত্রিত করা হয়েছে। আধুনিক সমাজ বস্তুর চেয়ে চেহারা, গভীরতার চেয়ে শব্দ এবং অর্থের চেয়ে তাড়াহুড়োকে প্রশংসা করে। এই নিয়ন্ত্রণ ব্যক্তিদের মূল্যবোধের চেয়ে বৈধতার পিছনে ছুটতে এবং বোঝার চেয়ে অস্বস্তিকে ভয় পেতে প্রশিক্ষণ দেয়। লেখক প্রথম যে ভ্রমগুলো ভেঙে ফেলেছেন তার মধ্যে একটি হল ক্রমাগত ইতিবাচকতার পেছনে ছুটতে থাকা। লেখকের মতে সবসময় খুশি থাকার জেদ এখন একটা নীরব বোঝা হয়ে দাঁড়িয়েছে। মানুষ বিশ্বাস করে যে যদি তারা দুঃখিত, উদ্বিগ্ন, অভিভূত বা হারিয়ে যায় তাহলে মৌলিকভাবে কিছু ভুল। কিন্তু লেখক পরামর্শ দিয়েছেন যে এই আবেগগুলো ভুল নয়, এগুলো সংকেত, এগুলো অপূর্ণ চাহিদা, অমীমাংসিত দ্বন্দ্ব এবং অসঙ্গত মূল্যবোধ প্রকাশ করে। যখন কেউ জোরপূর্বক ইতিবাচকতার মাধ্যমে এই সংকেতগুলোকে নীরব করার চেষ্টা করে তখন অন্তর্নিহিত সমস্যাগুলো সমাধান করা হয় না এবং খুশি দেখানোর চাপ নিজেই দুঃখের উৎস হয়ে ওঠে। এটি একটি শক্তিশালী অন্তর্দৃষ্টির দিকে পরিচালিত করে। কেউ যত বেশি নেতিবাচক অভিজ্ঞতার বিরুদ্ধে প্রতিরোধ করে সেই অভিজ্ঞতাগুলি তত শক্তিশালী হয়। ভয় এড়ানোর চেষ্টা আরও ভয় তৈরি করে।
নিরাপত্তাহীনতা দমন করার চেষ্টা আরও নিরাপত্তাহীনতা তৈরি করে। অস্বস্তিকে অতিক্রম করার চেষ্টা নিশ্চিত করে যে এটি আরও ঘনিষ্ঠভাবে অনুসরণ করে। লেখকের দৃষ্টিতে একটি অর্থপূর্ণ জীবনের প্রয়োজন কঠিন আবেগগুলিকে স্বীকার করা এবং সেগুলিকে মুছে ফেলার চেষ্টা করার পরিবর্তে গভীর বোঝার পথ দেখানো। লেখক এই বিষয়টি এমন ব্যক্তিদের গল্পের মাধ্যমে তুলে ধরেছেন যারা নিরল স্বভাবে আনন্দ এবং আরামের পিছনে ছুটে বেড়াত, কিন্তু নিজেদের শূন্য মনে করত। লেখক ব্যাখ্যা করেছেন, আনন্দ ক্ষণস্থায়ী। এটি দ্রুত ম্লান হয়ে যায় এবং কোনো ভিত্তি দেয় না। এটি সরে যাওয়া বালির উপর একটি ঘর তৈরি করার চেষ্টা করার মতো। মানুষ প্রায়শই আনন্দ, মর্যাদা, প্রশংসা, ভোগকে অস্বস্তি থেকে মুক্তির উপায় হিসাবে ব্যবহার করে, কিন্তু পালানো রূপান্তর নয়। এটি সাময়িক স্বস্তি, এবং যখন গভীর সমস্যাগুলি উত্তরহীন থাকে তখন অস্থায়ী স্বস্তি একটি চক্রে পরিণত হয়। লেখক আরেকটি উদাহরণ ব্যবহার করেছেন যেখানে সংগ্রাম বেছে নেওয়ার ধারণাটি অন্তর্ভুক্ত। প্রতিটি অর্থবহ জীবনেই অসুবিধা থাকে। যে ব্যক্তি একজন মহান শিল্পী হয়ে ওঠে সে কৌশল, শৃঙ্খলা এবং আত্মসন্দেহের সাথে লড়াই করে। যে ব্যক্তি একটি শক্তিশালী সম্পর্ক গড়ে তোলে সে যোগাযোগ, আপোস এবং দুর্বলতার সাথে লড়াই করে। যে ব্যক্তি একটি ব্যবসা তৈরি করে সে অনিশ্চয়তা, দায়িত্ব এবং ত্যাগের সাথে লড়াই করে। এই সংগ্রামগুলি ব্যর্থতার ইঙ্গিত দেয় না, তারা দিক নির্দেশনার ইঙ্গিত দেয়। লেখের মতে প্রশ্নটি জীবন কঠিন হবে কিনা তা নয়, বরং প্রশ্নটি হল যে একজন ব্যক্তি যে অসুবিধাগুলি বেছে নেয় তা বৃহত্তর উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা। লেখক এর তুলনা অর্থহীন সংগ্রামের সাথে করেছেন, উদ্দেশ্যের পরিবর্তে পূর্বনির্ধারিত সংগ্রাম। এর মধ্যে রয়েছে সামাজিক তুলনার প্রতি আচ্ছন্ন থাকা, অপরিচিতদের কাছ থেকে অনুমোদনের পিছনে ছুটতে থাকা, তুচ্ছ সমালোচনার প্রতি আবেগগতভাবে প্রতিক্রিয়া দেখানো, অথবা এমন একটি ভাবমূর্তি বজায় রাখার চেষ্টা করা যা কোনো প্রকৃত পরিপূর্ণতা আনে না। এই সংগ্রামগুলি আবেগগত শক্তি নিঃশেষ করে দেয় এবং বিনিময়ে কিছুই দেয় না। লেখক শ্রোতাদের এই খালি লড়াইগুলি চিনতে এবং তাদের আবেগগত বিনিয়োগ প্রত্যাহার করতে উৎসাহিত করেন। লেখক যখন মূল্যবোধের সাথে লেন্সের তুলনা করেন তখন একটি শক্তিশালী রূপক ফুটে ওঠে। কেউ যদি বিকৃত লেন্স ব্যবহার করে তাহলে সে যা কিছু দেখে তার ভুল ব্যাখ্যা করবে। যে ব্যক্তি প্রশংসাকে মূল্য দেয় সে প্রতিটি প্রত্যাখ্যানকে হুমকি হিসেবে দেখবে। যে ব্যক্তি পরিপূর্ণতাকে মূল্য দেয় সে প্রতিটি ভুলকে ব্যক্তিগত ব্যর্থতা হিসেবে দেখবে। যে ব্যক্তি শ্রেষ্ঠত্বকে মূল্য দেয় সে অন্যদের প্রতিটি অর্জনকে নিজের মূল্যের উপর আক্রমণ হিসেবে দেখবে। লেখকের মতে মূল্যবোধ পরিবর্তন করা লেন্স পরিবর্তন করার মতো, এটি বাস্তবতাকে স্পষ্ট করে এবং অপ্রয়োজনীয় কষ্ট কমায়। লেখক ব্যতিক্রমবাদের ফাঁদ আরও গভীরভাবে অন্বেষণ করেছেন। আধুনিক সংস্কৃতি এই ধারণাটিকে রোমান্টিক করে তোলে যে প্রত্যেককেই অসাধারণ হতে হবে। মানুষ এই বিশ্বাসে বড় হয় যে অসাধারণ সাফল্য না পেলে তাদের জীবনের কোনো তাৎপর্য থাকে না। লেখক বিপরীত প্রস্তাব করেছেন, যখন ব্যক্তিরা তাদের সাধারণতাকে আলিঙ্গন করে তখন তারা অবাস্তব প্রত্যাশার ভারী বোঝা থেকে নিজেদের মুক্ত করে। এই গ্রহণযোগ্যতা খাঁটি বিকাশের জন্য জায়গা খুলে দেয়। বিশ্বকে প্রভাবিত করার চেষ্টা করার পরিবর্তে তারা এমন অভিজ্ঞতাগুলিকে অগ্রাধিকার দিতে শুরু করে যা তাদের পরিচয়ের সাথে সত্যিকার অর্থে অনুরণিত হয়। দায়িত্বের আলোচনায় একটি গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক অন্তর্দৃষ্টি দেখা যায়। লেখক ব্যাখ্যা করেছেন যে নিজের প্রতিক্রিয়ার দায়িত্ব নেওয়া একজন ব্যক্তির নেওয়া সবচেয়ে ক্ষমতায়ক সিদ্ধান্তগুলির মধ্যে একটি। এটি কি ঘটে এবং সে সম্পর্কে একজন কি করতে পছন্দ করে তার মধ্যে পার্থক্য প্রকাশ করে। দুজন ব্যক্তি একই দুর্ভাগ্যের মুখোমুখি হতে পারে, কিন্তু একজন তিক্ত হয়ে ওঠে এবং অন্যজন স্থিতিস্থাপক হয়ে ওঠে। ঘটনাটি একই, এর অর্থ ভিন্ন। এই অর্থ আবেগগত পরিণতি নির্ধারণ করে। লেখক যখন নিয়ন্ত্রণের মায়া সম্পর্কে কথা বলেন তখন এই ধারণাটি আরও স্পষ্ট হয়ে ওঠে। মানুষ প্রায়শই তাদের কিভাবে অনুভূত হয়
কিভাবে ঘটনাগুলি ঘটে এবং অন্যরা কিভাবে আচরণ করে তা নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। কিন্তু লেখক ব্যাখ্যা করেন যে এই ধরনের নিয়ন্ত্রণ অসম্ভব। যে কোনো ব্যক্তির একমাত্র প্রকৃত নিয়ন্ত্রণ তার পছন্দ, ব্যাখ্যা এবং কর্মের মধ্যে নিহিত। যখন কেউ যা নিয়ন্ত্রণ করা যায় না তা পরিচালনা করার চেষ্টা বন্ধ করে দেয়, তখন তারা প্রচণ্ড পরিমাণে মানসিক উত্তেজনা প্রকাশ করে। লেখক অতিরিক্ত যত্ন নেওয়ার মূল্য বোঝাতে আরেকটি গল্প পেশ করেছেন। কল্পনা করুন কেউ ক্রমাগত তাদের সোশ্যাল মিডিয়া ফিড আপডেট করছে, অনুমোদনের জন্য উদ্বিগ্নভাবে অপেক্ষা করছে, সমালোচনায় ভীত এবং তুলনা করে হতাশ। তারা তাদের মানসিক শক্তি এমন লোকদের মতামতের উপর বিনিয়োগ করে যাদের তারা চেনে না এবং যারা তাদের চেনে না। তাদের আত্মবোধ ভঙ্গুর হয়ে ওঠে কারণ এটি একটি অস্থির ভিত্তির উপর নির্ভর করে। লেখকের দৃষ্টিতে এটি আধুনিক জীবনের মানসিক দারিদ্র্য, অভ্যন্তরীণ স্থিতিশীলতায় অবদান রাখে না এমন জিনিসগুলির প্রতি গভীরভাবে যত্নশীল হওয়া। গভীর বার্তা হল যত্ন নেওয়া বন্ধ করা নয়, বরং আরও বুদ্ধিমানের সাথে যত্ন নেওয়া। যখন কেউ সততা, বিকাশ, নম্রতা এবং দায়িত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ মূল্যবোধ বেছে নেয়, তখন তার আবেগের জগৎ বদলে যায়। তার শক্তি এমন জিনিসের দিকে প্রবাহিত হয় যা ভঙ্গুরতার পরিবর্তে স্থিতিস্থাপকতা তৈরি করে। লেখকের মতে এই পরিবর্তন একটি অভ্যন্তরীণ রূপান্তর তৈরি করে যা মুক্তি এবং ভিত্তি উভয়ই অনুভব করে। এই অংশটি যত গভীর হচ্ছে, লেখক শ্রোতাদের তাদের নিজস্ব ধরন পরীক্ষা করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। কোন মূল্যবোধ তাদের সিদ্ধান্তগুলিকে পরিচালিত করে, কোন সংগ্রাম তাদের সময় নষ্ট করে, কোন বিভ্রম তাদের দৃষ্টিভঙ্গিকে বিকৃত করে। এই প্রশ্নগুলি অভ্যন্তরীণ স্বচ্ছতা উন্মোচন করতে শুরু করে। এগুলি শ্রোতাদের মানসিক বিশৃঙ্খলা থেকে বেরিয়ে এসে ইচ্ছাকৃত জীবনযাপনে পা রাখার জন্য জায়গা তৈরি করে। এই গভীর ব্যাখ্যা আরও নিমগ্ন অন্বেষণের জন্য মঞ্চ তৈরি করে। পরবর্তী অংশটি এই অন্তর্দৃষ্টিগুলিকে প্রাণবন্ত আখ্যান, স্তরপূর্ণ রূপক এবং আরও গভীর আবেগপূর্ণ গল্প বলার মধ্যে নিয়ে আসে, যা একটি সিনেমাটিক অভিজ্ঞতা তৈরি করে যা বইয়ের রূপান্তরমূলক যাত্রার প্রতিফলন ঘটায়। পর্ব 4, গভীর ব্যাখ্যা অব্যাহত। গল্প, রূপক এবং খুব বেশি কিছু না দেওয়ার আবেগগত স্থাপত্য মানুষ কিভাবে অর্থ তৈরি করে তা দেখলে এই দর্শনের গভীর স্তরগুলি উন্মোচিত হতে শুরু করে। লেখক ব্যাখ্যা করেছেন যে অর্থ ব্যথার অনুপস্থিতিতে পাওয়া যায় না, বরং সঠিক ব্যথার উপস্থিতিতে পাওয়া যায়। সচেতনভাবে হোক বা অচেতনভাবে, প্রতিটি ব্যক্তি তার জীবনকে তাদের মুখোমুখি হওয়া সমস্যার মধ্য দিয়ে সংজ্ঞায়িত করে। যে ব্যক্তি দক্ষতা তৈরির সমস্যা বেছে নেয় তার দক্ষতা বৃদ্ধি পায়। যে ব্যক্তি সম্পর্ক বজায় রাখার সমস্যা বেছে নেয় তার আবেগগত গভীরতা বৃদ্ধি পায়। যে ব্যক্তি শৃঙ্খলা বিকাশের সমস্যা বেছে নেয় তার শক্তি বৃদ্ধি পায়। লেখকের দৃষ্টিতে জীবন অর্থপূর্ণ হয়ে ওঠে যখন নির্বাচিত সংগ্রামগুলি বেঁচে থাকার যোগ্য মূল্যবোধগুলিকে প্রতিফলিত করে। এটিকে বোঝানোর জন্য কল্পনা করুন একজন যুবক তার চারপাশের সকলকে মুগ্ধ করার জন্য মরিয়া চেষ্টা করছে। সে তার দিনগুলো নিখুঁত চিত্র তৈরি করে, ক্রমাগত প্রশংসার সন্ধান করে এবং নীরবতার প্রতিটি মুহূর্তকে ভয় পায়। তার আবেগময় জগৎ বাহ্যিক অনুমোদনের অস্থির ভিত্তির উপর নির্মিত একটি ভঙ্গুর কাঠামোতে পরিণত হয়। লেখক ব্যাখ্যা করেছেন যে এই ব্যক্তির সংগ্রাম অর্থপূর্ণ নয়, এটি ক্লান্তিকর। এটি চরিত্রকে শক্তিশালী করে না, এটিকে দুর্বল করে তোলে। তার শক্তি বিকাশের পরিবর্তে মায়ায় বিনিয়োগ করা হয়। সে আসলে যা গুরুত্বপূর্ণ তা ছাড়া সবকিছুর যত্ন নেয়। এখন আরেকজন ব্যক্তির কথা বিবেচনা করুন যিনি সঙ্গীত, লেখালেখি, প্রকৌশল, শিক্ষকতা, উদ্যোক্তা, কোনো শিল্পে দক্ষতা অর্জনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এই ব্যক্তিও সংগ্রামের মুখোমুখি হন, ব্যর্থতা, আত্মসন্দেহ, ধীর অগ্রগতি এবং গভীর হতাশার মুহূর্ত। কিন্তু লেখকের মতে এই সংগ্রাম অর্থ বহন করে, এটি পরিচয় গঠন করে, এটি দক্ষতা প্রসারিত করে, এটি বোধগম্যতাকে গভীর করে। এই ব্যক্তিও কষ্ট ভোগ করে, কিন্তু কষ্ট নিরাপত্তাহীনতার পরিবর্তে বৃদ্ধিতে অবদান রাখে।
লেখক পরামর্শ দিয়েছেন যে শূন্যতা এবং পরিপূর্ণতার মধ্যে পার্থক্য প্রায়শই সংগ্রামের প্রকৃতির মধ্যে থাকে, সংগ্রামের পরিমাণে নয়। লেখক এই বিষয়টি স্পষ্ট করার জন্য রূপক ব্যবহার করেছেন। একটি রূপক আবেগগত শক্তিকে একটি বাগানের সাথে তুলনা করেছেন। কেউ জল দিতে যাই বেছে নিন না কেন, তাই বৃদ্ধি পাবে। যদি তারা আগাছা জল দেয়, নিরাপত্তাহীনতা, তুলনা, বিরক্তি, তবে তারা বাগানকে গ্রাস করে ফেলবে। যদি তারা গাছে জল দেয়, উদ্দেশ্য, নম্রতা, দায়িত্ব, তবে তারা শক্তিশালী শিকড় গজায় যা সমগ্র ভূদৃশ্যকে পুষ্ট করে। লেখকের মতে, কি জল দেবেন তা সিদ্ধান্ত নেওয়ার কাজ হল অনেক কিছুকে আবেগগতভাবে গুরুত্ব না দেওয়ার সারমর্ম। আরেকটি রূপক মূল্যবোধকে নির্দেশক বিন্দু হিসেবে চিত্রিত করে। যদি কেউ তাদের নির্দেশককে উপরিভাগের অনুমোদনের দিকে নির্দেশ করে, তাহলে তাদের প্রতিটি পদক্ষেপ তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা থেকে আরও দূরে নিয়ে যায়। কিন্তু যদি তাদের নির্দেশক সত্তা বা সাহসের দিকে নির্দেশ করে, তাহলে তাদের কর্মকাণ্ড গভীর সত্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। লেখক ব্যাখ্যা করেছেন যে মূল্যবোধগুলি নীরবে কিন্তু শক্তিশালীভাবে কাজ করে। তারা প্রতিদিন হাজার হাজার ক্ষুদ্র সিদ্ধান্তকে নির্দেশ করে। যখন মূল্যবোধগুলি সচেতনভাবে নির্বাচিত হয়, তখন একজন ব্যক্তির নির্দেশনা দুর্ঘটনাজনিত নয় বরং ইচ্ছাকৃত হয়ে ওঠে। লেখক যখন অনিশ্চয়তা এবং নম্রতার কথা বলেন, তখন একটি আকর্ষণীয় গল্প ফুটে ওঠে। কল্পনা করুন এমন একজন ব্যক্তি যিনি তাদের মতামতকে এমনভাবে আঁকড়ে ধরে থাকেন যেন তাদের পরিচয় সঠিক হওয়ার উপর নির্ভর করে। প্রতিটি মতবিরোধ হুমকির মতো মনে হয়, প্রতিটি চ্যালেঞ্জ আক্রমণের মতো মনে হয়। তাদের মানসিক শক্তি সত্য অন্বেষণের পরিবর্তে অহংকারকে রক্ষা করার জন্য ক্রমাগত আবদ্ধ থাকে। লেখক ব্যাখ্যা করেছেন যে এই অনমনীয় মানসিকতা বৃদ্ধিকে বাধা দেয়। আমি ভুল হতে পারি বলার ইচ্ছা এমন শিক্ষার দরজা খুলে দেয় যা অতি নিশ্চিতদের জন্য বন্ধ থাকে। লেখকের মতে, নম্রতা সংহ্রাসকারী নয়, এটি বৌদ্ধিকভাবে মুক্তিদায়ক। এর ফলে একটি গভীর উপলব্ধি তৈরি হয়, মানুষ যে জিনিসগুলো হারাতে ভয় পায় সেগুলোই প্রায়শই তাদের বন্দী করে রাখে। অনেকে খ্যাতি হারাতে ভয় পায়, তাই তারা সৎ অভিব্যক্তি এড়িয়ে চলে। অনেকে সান্ত্বনা হারাতে ভয় পায়, তাই তারা চ্যালেঞ্জ এড়িয়ে চলে। অনেকে অনুমোদন হারাতে ভয় পায়, তাই তারা সীমানা এড়িয়ে চলে। লেখক পরামর্শ দিয়েছেন যে সত্যিকারের স্বাধীনতা তখনই আসে যখন কেউ মায়া রক্ষা করা বন্ধ করে সত্যকে রক্ষা করতে শুরু করে। যখন একজন ব্যক্তি যা গুরুত্বপূর্ণ নয় তা হারানোর ভয় ছেড়ে দেয়, তখন সে যা গুরুত্বপূর্ণ তা অনুসরণ করার শক্তি অর্জন করে। এই দর্শনের আরেকটি মাত্রা হল সম্পর্ক। লেখক ব্যাখ্যা করেছেন যে মানুষ প্রায়শই ভঙ্গুর মূল্যবোধ দ্বারা পরিচালিত সম্পর্কগুলিকে খুব বেশি আবেগগত গুরুত্ব দেয়। যে ব্যক্তি বৈধতাকে মূল্য দেয় সে বিষাক্ত ব্যক্তিদের সাথে আঁকড়ে থাকে কারণ প্রত্যাখ্যান অসহনীয় বলে মনে হয়। যে ব্যক্তি সঠিক থাকাকে মূল্য দেয় সে আত্মরক্ষার মাধ্যমে সংযোগ ধ্বংস করে দেয়। কিন্তু যে ব্যক্তি দায়িত্ব এবং বিকাশকে মূল্য দেয় সে সততা, সীমানা এবং পারস্পরিক শ্রদ্ধার সাথে সম্পর্কের দিকে এগিয়ে যায়। এটি দ্বন্দ্ব দূর করে না, বরং এটি একটি স্বাস্থ্যকর মানসিক ভিত্তি তৈরি করে। এই বিভাগের সবচেয়ে আকর্ষণীয় ধারণাগুলির মধ্যে একটি হল পছন্দের বিরোধিতা। আধুনিক জীবন অসংখ্য বিকল্প প্রদান করে, তবুও মানুষ প্রায়শই ক্ষমতায়নের চেয়ে বেশি হারিয়ে যাওয়া বোধ করে। লেখকের মতে, সীমাহীন পছন্দ থাকা স্বাধীনতা নয়, এটি পক্ষাঘাত। গুরুত্বপূর্ণ বিষয়গুলি বেছে নেওয়ার এবং তার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার মাধ্যমে স্বাধীনতার উদ্ভব হয়। যে ব্যক্তি প্রতিটি বিকল্প খোলা রাখার চেষ্টা করে, সে দায়িত্ব এড়ায় এবং এড়িয়ে চলা স্থবিরতার দিকে পরিচালিত করে। কিন্তু যে ব্যক্তি প্রতিশ্রুতিবদ্ধ সে দিক নির্দেশনা, স্পষ্টতা এবং গতি অর্জন করে। এই অঙ্গীকার লেখকের আরেকটি ধারণার সাথে সম্পর্কিত, মৃত্যু একটি স্পষ্টীকরণকারী শক্তি। ইতিহাস জুড়ে দার্শনিকরা লক্ষ্য করেছেন যে একজনের মৃত্যুকে স্মরণ করা আসলে কি গুরুত্বপূর্ণ তা সম্পর্কে সচেতনতাকে তীক্ষ্ণ করে তোলে। লেখক ব্যাখ্যা করেছেন যে যখন মানুষ সীমিত সময়ের বাস্তবতার মুখোমুখি হয়, তখন তুচ্ছ উদ্বেগগুলি তাদের শক্তি হারিয়ে ফেলে।
যে যুক্তিগুলি একসময় বিশাল বলে মনে হতো তা সংকুচিত হয়ে যায়, যে ভয়গুলি অপ্রতিরোধ্য বলে মনে হতো তা বিলীন হয়ে যায়, এবং যে মূল্যবোধগুলিকে অবহেলা করা হয়েছিল তা নতুন গুরুত্ব সহকারে পৃষ্ঠে উঠে আসে। লেক্যের দৃষ্টিতে মৃত্যু ভয় দেখানোর জন্য নয়, বরং মনোযোগ কেন্দ্রীভূত করার জন্য। এই দর্শনের আবেগগত মূল এখানে স্পষ্ট হয়ে ওঠে। মানুষ কষ্ট পায় না কারণ জীবন সহজাতভাবে অসহনীয়, বরং তারা এমন জিনিসগুলিতে অতিরিক্ত শক্তি দেয় যা তাদের টিকিয়ে রাখে না। তারা গভীরতার পরিবর্তে প্রশংসার পিছনে ছুটতে থাকে। তারা কৌতূহলের পরিবর্তে নিশ্চিততার সাথে আঁকতে থাকে। তারা এর অর্থ অন্বেষণ করার পরিবর্তে অস্বস্তি থেকে পালিয়ে যায়। লেখক পরামর্শ দিয়েছেন যে অভ্যন্তরীণ শান্তি সমস্যাগুলি দূর করার মাধ্যমে আসে না, বরং আরও ভালগুলি বেছে নেওয়ার মাধ্যমে আসে, এবং সেই আরও ভালো সমস্যাগুলি বাস্তবতা, দায়িত্ব, নম্রতা এবং সংযোগের মধ্যে নিহিত মূল্যবোধ থেকে উদ্ভূত হয়। এই গভীর ব্যাখ্যাটি যখন উন্মোচিত হয়, তখন শ্রোতা এই রূপক এবং গল্পগুলিতে তাদের নিজস্ব আবেগগত ধরন প্রতিফলিত হতে শুরু করে। তারা হয়তো এমন মুহূর্তগুলি চিনতে পারে যখন তারা এমন মতামত সম্পর্কে খুব বেশি চিন্তিত ছিল যা কখনই অর্থপূর্ণ ছিল না। তারা হয়তো সেই সময়গুলি স্মরণ করতে পারে যখন নিরাপত্তাহীনতার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যা পরে অসার বলে মনে হয়েছিল। তারা হয়তো সম্পর্ক, ভয় বা লক্ষ্যগুলিকে প্রকৃত উদ্দেশ্যের পরিবর্তে দুর্বল মূল্যবোধের উপর ভিত্তি করে চিহ্নিত করতে পারে। এই সচেতনতা বিচার করার জন্য নয়, বরং মুক্তি দেওয়ার জন্য। এটি শ্রোতাদের জন্য প্রশ্ন করার সুযোগ উন্মুক্ত করে দেয় যে তাদের শক্তির কি প্রাপ্য, কি প্রকাশ করা উচিত এবং কি গ্রহণ করা উচিত। পরবর্তী অংশটি এই সিনেমাটিক অন্বেষণকে অব্যাহত রাখে। আরও স্পষ্ট গল্প এবং মনস্তাত্ত্বিক অন্তর্দৃষ্টি নিয়ে আসে, যা মানসিক বিশৃঙ্খলার পরিবর্তে ইচ্ছাকৃত যত্নশীলতার মাধ্যমে গড়ে ওঠা জীবনের পথকে আলোকিত করে। অংশ 5, গভীর ব্যাখ্যা অব্যাহত। কিভাবে ক্ষতি, ব্যর্থতা এবং ব্যথা শক্তির পথ হয়ে ওঠে। দর্শন যত গভীর হয়, লেখক সেই বিষয়গুলির দিকে ঝুঁকেন যেগুলি মানুষ সবচেয়ে বেশি ভয় পায়: ক্ষতি, ব্যর্থতা, প্রত্যাখ্যান এবং যন্ত্রণা। এই অভিজ্ঞতাগুলিকে প্রায়শই কিছু ভুল হওয়ার লক্ষণ হিসাবে বিবেচনা করা হয়, কিন্তু লেক্যের দৃষ্টিতে এগুলি মানুষের অস্তিত্বের প্রমাণ। প্রতিটি অর্থপূর্ণ যাত্রায় এগুলি অনিবার্য সঙ্গী। এগুলি এড়িয়ে চলার চেষ্টা কেবল আরও বেশি কষ্টের সৃষ্টি করে। অন্যদিকে এগুলি সরাসরি মোকাবেলা করলে মানসিক পরিপক্কতা এবং অভ্যন্তরীণ স্থিতিশীলতার দরজা খুলে যায়। লেখক ব্যর্থতা দিয়ে শুরু করেন। মানুষ প্রায়শই ব্যর্থতাকে লজ্জার সাথে জড়িত করে, বিশ্বাস করে যে এটি অযোগ্যতা বা অযোগ্যতার প্রতিনিধিত্ব করে। কিন্তু লেখক ব্যাখ্যা করেছেন যে ব্যর্থতা কেবল তথ্য। এটি কি কাজ করে না তা প্রকাশ করে। এটি দিকনির্দেশনা স্পষ্ট করে। এটি এমন দুর্বলতাগুলিকে উন্মোচিত করে যা শক্তিশালী করা আবশ্যক। লেক্যের মতে, যারা ব্যর্থতাকে হুমকি হিসেবে দেখে তারা বৃদ্ধি এড়িয়ে যায়, আর যারা ব্যর্থতাকে প্রতিক্রিয়া হিসেবে দেখে তারা দ্রুত বিকশিত হয়। পার্থক্যটি ব্যাখ্যার মধ্যে, ফলাফলের মধ্যে নয়। এই বিষয়টি আরও স্পষ্ট করে বলতে গেলে, এমন একজন ব্যক্তির কল্পনা করুন যিনি একটি বই লেখার স্বপ্ন দেখেন। তারা কয়েকটি পৃষ্ঠা লেখেন, দ্বিধা করেন, সবকিছু মুছে ফেলেন, আবার লিখেন, দ্বিধা করেন এবং অবশেষে নিজেদের প্রতিভার অভাব আছে বলে বোঝানোর পর হাল ছেড়ে দেন। তারা বিশ্বাস করেন যে অসম্পূর্ণতার অস্বস্তির অর্থ তাদের থামানো উচিত। কিন্তু লেক্যের মতে, এই পরিহার একটি ভুল মূল্যবোধ থেকে আসে, প্রকাশের পিছনে না গিয়ে চিত্তাকর্ষক দেখানোর মূল্য। তাদের ব্যর্থতার ভয় বৃদ্ধির সুযোগ কেড়ে নেয়। যখন কেউ চেহারার চেয়ে বৃদ্ধিকে মূল্য দেয়, তখন তারা এ থেকে পিছু হটার পরিবর্তে অগোছালো প্রক্রিয়াটিকে আলিঙ্গন করে। আরেকটি উদাহরণ প্রত্যাখ্যানের সাথে সম্পর্কিত। লেখক ব্যাখ্যা করেছেন যে প্রত্যাখ্যান বেদনাদায়ক কারণ মানুষ অন্যদের গ্রহণযোগ্যতার সাথে তাদের পরিচয় সংযুক্ত করে। কিন্তু প্রত্যাখ্যান কোনো রায় নয়, এটি একটি পুনর্নির্দেশনা। একজন সম্ভাব্য সঙ্গীর দ্বারা প্রত্যাখ্যাত ব্যক্তি বিশ্বাস করতে পারেন যে তাদের মধ্যে কিছু ভুল আছে, যখন বাস্তবে প্রত্যাখ্যান কেবল ভুল সংলগ্নতা প্রকাশ করে।
লেখকের দৃষ্টিতে প্রত্যাখ্যান স্পষ্টতা শেখায়। এটি দেখায় যে প্রচেষ্টা কোথায় নষ্ট হয় এবং কোথায় এটি আরও ভালোভাবে বিনিয়োগ করা যেতে পারে। যখন কেউ আর প্রত্যাখ্যানের ভয় পায় না, তখন তারা হতাশার পরিবর্তে সত্তার সাথে সম্পর্ক এবং সুযোগগুলি অনুসরণ করতে স্বাধীন হয়। জীবনের আরেকটি অনিবার্য উপাদান হল ক্ষতি, যা লেখক স্পষ্টভাবে আলোচনা করেছেন। মানুষ সম্পর্ক, স্বপ্ন, স্থিতিশীলতা, স্বাস্থ্য এবং মায়া হারায়। প্রতিটি ক্ষতির নিজস্ব ভারিতা থাকে, কিন্তু লেখক পরামর্শ দেন যে ক্ষতি মিথ্যাকেও দূর করে দেয়। যা অবশিষ্ট থাকে তা প্রকাশ করে। ক্ষতি ব্যক্তিদের মনে করিয়ে দেয় যে তাদের পরিচয় অস্থায়ী জিনিসের উপর নির্ভর করতে পারে না। এটি সততা, সংযোগ এবং অবদানের মতো স্থায়ী মূল্যবোধের দিকে মনোনিবেশ করে। লেখের মতে, ক্ষতি কেবল একটি সমাপ্তি নয়, এটি একটি পুনর্নির্মাণ। ব্যথাকেও গভীরভাবে অনুসন্ধান করা হয়েছে। লেখক ব্যাখ্যা করেছেন যে মানসিক ব্যথা একটি সংকেত, অনেকটা শারীরিক ব্যথার মতো। এটি নির্দেশ করে যে কোথায় নিরাময় প্রয়োজন। এটি আত্মার সেই অংশগুলিকে তুলে ধরে যেখানে মনোযোগের প্রয়োজন। যখন কেউ বিভ্রান্তি, ভোগ বা অস্বীকারের মাধ্যমে মানসিক ব্যথাকে অবশ করার চেষ্টা করে, তখন ব্যথা অদৃশ্য হয় না, এটি পটভূমিতে নীরবে বৃদ্ধি পায়। ব্যথার মুখোমুখি হলে সরাসরি রূপান্তর ঘটে। ব্যথার মাধ্যমেই মানুষ স্থিতিস্থাপকতা, নম্রতা এবং অর্থ আবিষ্কার করে। একটি গল্প এই রূপান্তরকে স্পষ্টভাবে চিত্রিত করে। একজন ব্যক্তির কথা ভাবুন যিনি অপ্রত্যাশিতভাবে তার চাকরি হারান। প্রথমে তারা আতঙ্কিত হয়। একসময় যে ভূমিকা তাদের সংজ্ঞায়িত করেছিল তা ছাড়া তারা মূল্যহীন বোধ করে। কিন্তু সময় যত গড়িয়ে যায় এবং তারা অস্বস্তির মুখোমুখি হয়, তারা আরও গভীর প্রশ্ন জিজ্ঞাসা করতে শুরু করে, আমি আসলে কি চাই? আমি কোন দক্ষতাগুলিকে অবহেলা করেছি? আমি কোন মূল্যবোধগুলিকে উপেক্ষা করেছি? লেখকের মতে, পতনের মুহূর্তগুলি প্রায়শই জাগরণের মুহূর্ত হয়ে ওঠে। একটি পথের সমাপ্তি অন্য পথের সূচনা প্রকাশ করে, আরও স্পষ্ট এবং আরও সুসংগত। বইটির সবচেয়ে শক্তিশালী মনস্তাত্ত্বিক অন্তর্দৃষ্টিগুলির মধ্যে একটি হল কি যত্ন নেবেন তা বেছে নেওয়ার ধারণা। লেখক পরামর্শ দিয়েছেন যে লোকেরা প্রায়শই ধরে নেয় যে যত্ন নেওয়া স্বজনক্রিয়, কিন্তু বাস্তবে যত্ন নেওয়া একটি পছন্দ। যখন কেউ তাদের পুষ্টি যোগায়, স্বাস্থ্যকর সম্পর্ক, অর্থপূর্ণ লক্ষ্য, ব্যক্তিগত দায়িত্ব, তাদের মানসিক শক্তি দিতে বেছে নেয়, তখন তারা তাদের অভ্যন্তরীণ জীবনকে শক্তিশালী করে। যখন তারা এমন জিনিসগুলিকে শক্তি দেয় যা তাদের নিষ্কাশন করে, অনুমোদন, অনুসন্ধান, অহংকার, যুদ্ধ, মিথ্যা মূল্যবোধ, তখন তারা তাদের মানসিক ভিত্তি ভেঙে দেয়। এটি লেখকের মূল্যবোধের ব্যাখ্যার সাথে আবারও যুক্ত। যে ব্যক্তি নিয়ন্ত্রণকে মূল্য দেয় সে অবিরাম কষ্ট পাবে, কারণ নিয়ন্ত্রণ একটি বিভ্রম। যে ব্যক্তি নিশ্চিততাকে মূল্য দেয় সে ক্রমাগত কষ্ট পাবে, কারণ জীবন অপ্রত্যাশিত। যে ব্যক্তি প্রশংসাকে মূল্য দেয় সে অনিরাপদ বোধ করবে, কারণ প্রশংসা অন্যদের উপর নির্ভর করে। কিন্তু যে ব্যক্তি সততার মূল্য দেয় সে অভ্যন্তরীণভাবে স্থিতিশীলতা খুঁজে পাবে। যে ব্যক্তি বৃদ্ধিকে মূল্য দেয় সে চ্যালেঞ্জের মধ্যে উদ্দেশ্য খুঁজে পাবে। যে ব্যক্তি করুণার মূল্য দেয় সে সংযোগের মধ্যে শক্তি খুঁজে পাবে। লেখকের মতে, স্বাস্থ্যকর মূল্যবোধ গ্রহণ আবেগগত বাস্তবতাকে নতুন রূপ দেয়। আরও স্পষ্ট করে বলতে গেলে, এমন একজনকে কল্পনা করুন যিনি সহজেই বিরক্ত হন। প্রতিটি মন্তব্য আক্রমণের মতো মনে হয়, প্রতিটি মতবিরোধ অসম্মানের মতো মনে হয়, নীরবতার প্রতিটি মুহূর্ত প্রত্যাখ্যানের মতো মনে হয়। তাদের আবেগগত জগৎ অপ্রত্যাশিত হয়ে ওঠে কারণ তারা বাহ্যিক প্রতিক্রিয়া দ্বারা তাদের মূল্য পরিমাপ করে। কিন্তু যখন এই ব্যক্তি অনুমোদনের চেয়ে দায়িত্বকে মূল্য দিতে শুরু করে, তখন তাদের অভিজ্ঞতা পরিবর্তিত হয়। তারা আর সহজাতভাবে প্রতিক্রিয়া দেখায় না, তারা থেমে যায়, মূল্যায়ন করে এবং স্পষ্টতার সাথে প্রতিক্রিয়া জানায়। যা একবার তাদের উত্তেজিত করেছিল তা তার শক্তি হারিয়ে ফেলে। লেখক মূল্যবোধের উপর মরণশীলতার প্রভাবও অন্বেষণ করেছেন। সীমিত সময়ের বাস্তবতা প্রায়শই এড়িয়ে যাওয়া হয় কারণ এটি অস্বস্তিকর বোধ করে।
কিন্তু লেখক পরামর্শ দিয়েছেন যে মরণশীলতাকে স্বীকার করা একজন ব্যক্তির সবচেয়ে মুক্তিদায়ক অনুশীলনগুলির মধ্যে একটি। যখন কেউ বুঝতে পারে যে সময় সীমাবদ্ধ, তখন তারা তুচ্ছ যুদ্ধে শক্তি দেওয়া বন্ধ করে দেয়, তারা মায়া ধাওয়া বন্ধ করে দেয়, তারা নিখুঁততার চেয়ে সত্যতা, কর্মক্ষমতার চেয়ে উপস্থিতি এবং বিভ্রান্তির চেয়ে গভীরতা বেছে নিতে শুরু করে। মরণশীলতা মনোযোগকে তীক্ষ্ণ করে, এটি অগ্রাধিকারগুলিকে স্পষ্ট করে, এটি মনকে মুক্ত করে, এটি বইয়ের সবচেয়ে বড় সত্যগুলির মধ্যে একটিতে নিয়ে যায়। মানুষ সবকিছু নিয়ন্ত্রণ করতে পারে না, তবে তারা কি অর্থ দেয় তা নিয়ন্ত্রণ করতে পারে। লেখক ব্যাখ্যা করেছেন যে অর্থ সহজাত নয়, এটি নির্ধারিত। দুজন ব্যক্তি একই কষ্ট অনুভব করতে পারে, তবুও একজন ধ্বংস দেখতে পায় যখন অন্যজন সুযোগ দেখতে পায়। অর্থ হল ঘটনা এবং আবেগের মধ্যে সেতু। যখন কেউ শক্তিশালী মূল্যবোধ বেছে নেয়, তখন তারা যে অর্থগুলি নির্ধারণ করে তা ধ্বংসাত্মক হওয়ার পরিবর্তে ক্ষমতায়নকারী হয়ে ওঠে। গভীর ব্যাখ্যা এখানে তার আবেগগত উচ্চতায় পৌঁছেছে। এটি শ্রোতাদের তাদের সংগ্রাম, ব্যর্থতা, ক্ষতি এবং ভয়কে কিভাবে ব্যাখ্যা করেছে তা পুনর্বিবেচনা করার জন্য আমন্ত্রণ জানায়। এটি তাদের অন্বেষণ করতে উৎসাহিত করে যে কোন মূল্যবোধগুলি তাদের জীবনকে এখন পর্যন্ত পরিচালিত করেছে এবং ভবিষ্যতের ভিন্নভাবে উদ্ভাসিত হওয়ার জন্য কোন মূল্যবোধগুলির পরিবর্তন করতে হবে। পরবর্তী অংশটি এই অভ্যন্তরীণ রূপান্তরকে আরও বিস্তৃত করে, আরও নিমগ্ন গল্প বলার, আরও স্তরযুক্ত মনোবিজ্ঞানের এবং আরও স্পষ্ট রূপগুলিতে রূপান্তরিত করে যা শ্রোতার জীবন্ত অভিজ্ঞতায় দর্শনকে নিয়ে আসে। অংশ 6, গভীর ব্যাখ্যা অব্যাহত। পরিচয়। অহংকার এবং ছেড়ে দেওয়া স্বাধীনতা যাত্রা যত গভীর হচ্ছে, লেখক মানুষের আচরণকে রূপদানকারী দুটি শক্তিশালী শক্তির দিকে মনোযোগ আকর্ষণ করেছেন: পরিচয় এবং অহং। এই শক্তিগুলি পৃষ্ঠের নিচে নীরবে কাজ করে। মানুষ কিভাবে অভিজ্ঞতা ব্যাখ্যা করে, চ্যালেঞ্জের প্রতি কিভাবে প্রতিক্রিয়া দেখায় এবং কিভাবে তারা তাদের মূল্য পরিমাপ করে তা প্রভাবিত করে। লেখকের মতে, মানুষ যে মানসিক অস্থিরতার মুখোমুখি হয় তার বেশিরভাগই আসে এমন একটি পরিচয় রক্ষা করার মাধ্যমে যা কখনো স্বয়ংভাবে নির্বাচিত হয়নি, বা এমন একটি অহংকে রক্ষা করার মাধ্যমে যা ক্রমাগত বৈধতা দাবি করে। লেখক শুরুতেই ব্যাখ্যা করেছেন যে পরিচয় হল একটি গল্প, একটি আখ্যান যা একজন ব্যক্তি নিজেকে বলে যে সে কে, তার কি প্রাপ্য এবং তার কিভাবে আচরণ করা উচিত। অনেকেই এই গল্পটি শৈশবের প্রত্যাশা, সাংস্কৃতিক চাপ বা প্রাথমিক অভিজ্ঞতা থেকে উত্তরাধিকার সূত্রে পান। খুব কমই মানুষ গল্পের যথার্থতা বা প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন তোলেন। এই কারণে ব্যক্তিরা প্রায়শই এমন পরিচয়ের ফাঁদে আটকা পড়েন যা তাদের সম্ভাবনাকে সীমিত করে। লেখক পরামর্শ দিয়েছেন যে মানুষ যে স্বাধীনতার সন্ধান করে তা প্রায়শই তখনই আসে যখন তারা অনমনীয় পরিচয়কে আঁকড়ে থাকা বন্ধ করে এবং নিজেকে সেগুলির বাইরে যেতে শুরু করে। এমন একজনের কথা ভাবুন যাকে সবসময় বলা হতো যে তাদের শক্তিশালী হতে হবে, কখনো দুর্বল হতে হবে না। তারা মানসিক দূরত্বের উপর ভিত্তি করে একটি পরিচয় তৈরি করে। যখন তারা দুঃখ বা ভয় অনুভব করে, তখন তারা এটিকে দমন করে, কারণ এটি তাদের আত্মচিত্রের বিরোধিতা করে। তারা মুখোশ বজায় রাখতে ক্লান্ত হয়ে পড়ে, তবুও তারা চালিয়ে যায় কারণ পরিচয়টি অস্বস্তি স্বীকার করার চেয়ে নিরাপদ বোধ করে। লেখকের মতে, এই ধরনের অনমনীয়তা মানসিক সংযোগ এবং ব্যক্তিগত নিরাময়কে বাধা দেয়। প্রকৃত শক্তি অভেদ্যতার ভান করে নয়, বরং সত্যতাকে কর্মক্ষমতার পরিবর্তে স্থান দেওয়ার মাধ্যমে উদ্ভূত হয়। অহংকার এই সংগ্রামগুলিকে আরও বাড়িয়ে তোলে। লেখক অহংকারকে প্রশংসা, গুরুত্ব এবং শ্রেষ্ঠত্ব দাবি করার অভ্যন্তরীণ কণ্ঠস্বর হিসাবে বর্ণনা করেছেন। এটি অনিশ্চয়তাকে ভয় পায়, এটি সমালোচনাকে ভয় পায়, এটি সাধারণ হতে ভয় পায়। অহংকার মানুষকে বোঝায় যে প্রতিটি মতবিরোধ একটি অপমান, প্রতিটি ব্যর্থতা অপমান এবং প্রতিটি প্রত্যাখ্যান ব্যক্তিগত। লেখকের মতে, অহংকার একটি আবেগগত যুদ্ধক্ষেত্র তৈরি করে যেখানে শান্তি অসম্ভব হয়ে পড়ে। লেখক যে শক্তিশালী রূপকটি ব্যবহার করেছেন তাতে অহংকারকে একটি ভঙ্গুর কাচের স্তম্ভের সাথে তুলনা করা হয়েছে। প্রতিটি অর্জন একটি স্তর,
যোগ করে, প্রতিটি প্রশংসা উচ্চতা যোগ করে এবং প্রশংসার প্রতিটি মুহূর্ত স্তম্ভটিকে উজ্জ্বল করে তোলে। কিন্তু যেহেতু এটি ভঙ্গুর, তাই প্রতিটি সমালোচনা একটি ফাটলের মতো মনে হয়, প্রতিটি ব্যর্থতা ভেঙে পড়ার মতো মনে হয়, প্রতিটি অসম্পূর্ণতা বিপর্যয়ের মতো মনে হয়। যার আত্মমূল্য এই স্তম্ভের উপর নির্ভর করে তাকে ক্রমাগত এটিকে রক্ষা করতে হবে, ক্রমাগত এটি পুনর্নির্মাণ করতে হবে এবং ক্রমাগত ভয় করতে হবে যে কেউ এটিকে ভেঙে ফেলবে। লেখক পরামর্শ দিয়েছেন যে প্রকৃত আত্মবিশ্বাস তখনই শুরু হয় যখন কেউ স্তম্ভ নির্মাণ বন্ধ করে এবং করতালির পরিবর্তে মূল্যবোধের উপর ভিত্তি করে শক্ত ভিত্তির উপর দাঁড়াতে শেখে। এই ভিত্তি দায়িত্বের সাথে সম্পর্কিত। মানুষ যখন সবকিছু ব্যক্তিগতভাবে নেওয়া বন্ধ করে, তখন তারা স্পষ্টতার সাথে পরিস্থিতি মূল্যায়ন করতে পারে। লেখকের মতে, আবেগের দায়িত্ব নেওয়ার অর্থ যা কিছু ঘটে তার জন্য নিজেকে দোষারোপ করা নয়। এর অর্থ হল ঘটনাগুলি কিভাবে ব্যাখ্যা করার সিদ্ধান্ত নেওয়া। উদাহরণস্বরূপ, যদি কেউ কঠোরভাবে কথা বলে, তাহলে শ্রোতার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকে যে সে অপমানকে অন্তরে ধারণ করবে নাকি বক্তার আচরণ তাদের নিজস্ব সংগ্রামকে প্রতিফলিত করে তা স্বীকার করবে। দৃষ্টিভঙ্গির এই পরিবর্তন আবেগগত প্রতিক্রিয়াগুলিকে ইচ্ছাকৃত প্রতিক্রিয়ায় রূপান্তরিত করে। লেখক এই বিষয়টিকে আরও গভীরভাবে তুলে ধরেছেন এমন একজনের গল্প দিয়ে যিনি ক্রমাগত স্বীকৃতি পেতে চান। তারা সাফল্য ভাগ করে নেন কিন্তু প্রশংসা কমে গেলে শূন্যতা অনুভব করেন। তারা ইচ্ছার উপর ভিত্তি করে নয় বরং অন্যদের প্রভাবিত করে এমন কিছুর উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেন। তারা মিস করার ভয় পান কারণ তারা অদৃশ্য হওয়ার ভয় পান। তাদের জীবন একটি পরিবেশনা হয়ে ওঠে এবং দর্শকরা তাদের পরিচয় নিয়ন্ত্রণ করে। কিন্তু লেখক ব্যাখ্যা করেছেন যে যখন এই ব্যক্তি অনুমোদনের চেয়ে সত্যতাকে মূল্য দিতে শুরু করেন, তখন সবকিছু বদলে যায়। তারা অন্যদের মনোযোগের জন্য বেঁচে থাকা বন্ধ করে দেয় এবং তাদের নিজস্ব উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ একটি জীবন গড়ে তুলতে শুরু করে। অনিশ্চয়তা ঘিরে আরেকটি গুরুত্বপূর্ণ অন্তর্দৃষ্টির উদ্ভব হয়। অনিশ্চয়তা অনিরাপদ বোধ করে বলে অনেকেই দৃঢ় বিশ্বাসকে আঁকড়ে ধরে থাকেন। লেখক যুক্তি দেন যে সত্যিকারের বিকাশের জন্য মানসিক নমনীয়তা প্রয়োজন, নিজের দৃষ্টিভঙ্গি নিয়ে প্রশ্ন তোলার ইচ্ছা। যে ব্যক্তি স্বীকার করে যে সে ভুল হতে পারে তার বোধগম্যতা প্রসারিত হয়। যে ব্যক্তি অনিশ্চয়তাকে আলিঙ্গন করে সে অভিজ্ঞতার জন্য উন্মুক্ত থাকে। লেখের মতে, নিশ্চিততার সাধনা সত্যের সাধনাকে সীমিত করে। এটি আরেকটি গভীর রূপকের দিকে পরিচালিত করে। জীবন হল পরিবর্তনশীল ভূখণ্ডের একটি ভূদৃশ্য। যদি কেউ কেবল পুরোপুরি মসৃণ ভূমিতে হাঁটার উপর জোর দেয়, তবে তারা কখনই বেশি দূর ভ্রমণ করতে পারবে না। কিন্তু যদি তারা মেনে নেয় যে ভূখণ্ড অসম, কিছু পথে আরোহণের প্রয়োজন হয়, অন্য পথে অবতরণ প্রয়োজন, তারা স্থিতিস্থাপকতার সাথে এগিয়ে যায়। লেখকের মতে, জীবনের আবেগগত ভূদৃশ্য একই রকম। এটি আরামদায়ক হবে বলে আশা করা অগ্রগতিকে বাধাগ্রস্ত করে। এর অনির্দেশ্যতা মেনে নেওয়া শক্তি তৈরি করে। লেখক এরপর অনুসন্ধান করেন যে কিভাবে ব্যথা এড়ানোর প্রচেষ্টা প্রায়শই আরও বেশি ব্যথা তৈরি করে। যে ব্যক্তি মুখোমুখি হতে ভয় পায় সে কঠিন কথোপকথন এড়িয়ে চলে। এই এড়িয়ে চলা বিরক্তি, ভুল বোঝাবুঝি এবং ভাঙা সম্পর্কের দিকে পরিচালিত করে। যে ব্যক্তি একা থাকতে ভয় পায় সে অস্বাস্থ্যকর পরিবেশে থাকে। এই ভয় তিক্ততা এবং আত্ম-অবহেলা তৈরি করে। যে ব্যক্তি ব্যর্থতার ভয় পায় সে দীর্ঘসূত্রিতা প্রকাশ করে। এই দীর্ঘসূত্রিতা স্থবিরতা এবং অনুশোচনা তৈরি করে। লেখকের মতে, অস্বস্তি এড়ানো এটিকে আরও বাড়িয়ে তোলে। অস্বস্তির মুখোমুখি হওয়া এর শক্তিকে দুর্বল করে দেয়। লেখক যখন ব্যক্তিগত সীমানা সম্পর্কে কথা বলেন, তখন অন্তর্দৃষ্টির আরেকটি স্তর ফুটে ওঠে। অনেক মানুষই সীমানা না থাকার কারণে খুব বেশি চিন্তা করে। তারা অন্যদের আবেগ শোষণ করে, অন্যদের সমস্যার দায়িত্ব নেয় এবং হতাশ মানুষকে ভয় পায়। লেখকের মতে, সীমানা দেয়াল নয়, এগুলি এমন রেখা যা মানসিক অখণ্ডতা রক্ষা করে। যখন কেউ সীমানা নির্ধারণ করে,
তখন তারা যা সত্যিই গুরুত্বপূর্ণ তার জন্য তাদের শক্তি সংরক্ষণ করে। তারা এমন পরিস্থিতিগুলিকে আবেগগত গুরুত্ব দেওয়া বন্ধ করে দেয় যা পরিবর্তন করা যায় না এবং যারা জবাবদিহিতা অস্বীকার করে। লেখক আরও ব্যাখ্যা করেছেন যে কম যত্ন নেওয়া মানে দায়িত্ব জ্ঞানহীনভাবে যত্ন নেওয়া নয়, এর অর্থ ইচ্ছাকৃতভাবে যত্ন নেওয়া। উদাহরণস্বরূপ, একজন ব্যক্তি তার পরিবার, তার শিল্প বা তার নীতি সম্পর্কে গভীরভাবে যত্ন নিতে বেছে নিতে পারেন, কিন্তু পরচর্চা, ভাষা বিচার বা সামাজিক চাপের বিষয়ে চিন্তা না করার সিদ্ধান্ত নিতে পারেন। এই ইচ্ছাকৃত যত্ন মানসিক স্বাধীনতা তৈরি করে, কারণ শক্তি আর এমন যুদ্ধে নষ্ট হয় না যার কোনো মূল্য নেই। এই বিভাগে মরণশীলতার ধারণাটি স্পষ্টতার হাতিয়ার হিসেবে ফিরে এসেছে। লেখক জীবনকে তার শেষের দৃষ্টিকোণ থেকে কল্পনা করার পরামর্শ দিয়েছেন, ভয়কে উদ্বুদ্ধ করার জন্য নয়, বরং অর্থ তুলে ধরার জন্য। যখন কেউ জীবনের সংক্ষিপ্ততা বিবেচনা করে, তখন তারা এর মূল্যবোধগুলিকে ভিন্নভাবে দেখে। লজ্জার ভয় শক্তি হারিয়ে ফেলে, পরিপূর্ণতার চাপ অপ্রাসঙ্গিক হয়ে ওঠে, প্রভাবিত করার তাগিদ ম্লান হয়ে যায়। যা অবশিষ্ট থাকে তা হল পরিপূর্ণতা, সংযোগ এবং সত্তা নিয়ে আসে। লেখকের মতে, মরণশীলতাকে স্মরণ করা হল বিভ্রম দূর করার সবচেয়ে গভীর উপায়গুলির মধ্যে একটি। এই অংশটি এই স্মরণ করিয়ে দিয়ে শেষ হয় যে পরিচয়, অহংকার এবং আবেগগত প্রতিক্রিয়াগুলি স্থির বৈশিষ্ট্য নয়, এগুলি নিদর্শন, এবং নিদর্শনগুলি পরিবর্তন করা যেতে পারে। যখন কেউ আরও ভালো মূল্যবোধ বেছে নেয়, দায়িত্ব পালন করে, অনিশ্চয়তাকে আলিঙ্গন করে এবং অহংকারকে মুক্ত করে, তখন তারা একটি অভ্যন্তরীণ জগৎ তৈরি করতে শুরু করে যা স্থিতিশীল, শান্তিপূর্ণ এবং সত্যের উপর ভিত্তি করে। এই রূপান্তর হঠাৎ হয় না, এটি ভয় থেকে দূরে এবং অর্থের দিকে শক্তির ধীরে ধীরে পুনর্নির্মাণ। পরবর্তী অংশটি এই গভীর সিনেমাটিক অন্বেষণ অব্যাহত রাখে, শ্রোতাকে তত্ত্ব থেকে কর্মে রূপান্তরের জন্য প্রস্তুত করে, কিভাবে এই অন্তর্দৃষ্টিগুলিকে দৈনন্দিন জীবনের জন্য একটি ব্যবহারিক ব্যবস্থায় রূপান্তর করা যায়। অংশ ৭, ব্যবহারিক ব্যবস্থা। সত্যিকার অর্থে গুরুত্বপূর্ণ বিষয়গুলি বেছে নেওয়ার জন্য একটি দৈনিক নীলনকশা দর্শন শ্রোতার মনে স্থির হয়ে যাওয়ার সাথে সাথে লেখক অন্তর্দৃষ্টি থেকে প্রযোগের দিকে ঝুঁকছেন। বিজ্ঞতার সাথে যত্ন নেওয়ার নীতিগুলি বোঝা অর্থপূর্ণ, তবে রূপান্তরের জন্য অনুশীলন প্রয়োজন। লেখকের মতে, দৈনন্দিন অভ্যাসের মাধ্যমে মানসিক স্বচ্ছতা প্রকাশ পায়, ছোট ইচ্ছাকৃত পদক্ষেপ যা সুস্থ মূল্যবোধকে শক্তিশালী করে এবং ধ্বংসাত্মক মূল্যবোধগুলিকে দুর্বল করে। এই বিভাগটি একটি ব্যবহারিক ব্যবস্থা তৈরি করে, একটি নীলনকশা যা যে কেউ প্রয়োগ করতে পারে, সে ছাত্র, কর্মজীবী, পিতামাতা অথবা দিকনির্দেশনা খুঁজছেন এমন কেউ হোক না কেন। এই ব্যবস্থাটি সচেতনতা দিয়ে শুরু হয়। প্রতিটি দিনের শুরুতে লেখক কিছুক্ষণের জন্য থেমে একটি সহজ কিন্তু শক্তিশালী প্রশ্ন জিজ্ঞাসা করার পরামর্শ দেন, আজ আমার মনোযোগের যোগ্য কি? এই প্রশ্নটি মনকে সহজাত প্রতিক্রিয়া থেকে দূরে সরিয়ে ইচ্ছাকৃত পছন্দের দিকে পরিচালিত করে। এটি কি বহন করতে হবে এবং কি ছেড়ে দিতে হবে তার মধ্যে একটি সীমানা তৈরি করে। সচেতনতা ছাড়াই মন পরিচিত ধরনগুলির দিকে ঝুঁকে পড়ে, তুলনা, বিভ্রান্তি, অতিরিক্ত চিন্তাভাবনা। সচেতনতার সাথে মন একটি ইচ্ছাকৃত যন্ত্রে পরিণত হয়, যা উদ্দেশ্যের সাথে শক্তি পরিচালনা করতে সক্ষম। এই ব্যবস্থার পরবর্তী অংশ হল মূল্যবোধ স্বীকৃতি। লেখক শ্রোতাদের উৎসাহিত করেন যে তারা যে মূল মূল্যবোধগুলিকে ধারণ করতে চান তা চিহ্নিত করতে। এই মূল্যবোধগুলি নোঙ্গর হয়ে ওঠে, পছন্দগুলিকে পথপ্রদর্শক করে এবং ব্যাখ্যা গঠন করে। উদাহরণস্বরূপ, যে ব্যক্তি সততাকে মূল্য হিসেবে বেছে নেয়, সে দ্বন্দ্বের প্রতি অনুমোদনকে অগ্রাধিকার দেয়, তার চেয়ে ভিন্নভাবে প্রতিক্রিয়া দেখায়। যে ব্যক্তি বৃদ্ধিকে বেছে নেয়, সে চ্যালেঞ্জকে এড়িয়ে যাওয়ার পরিবর্তে তা গ্রহণ করে। যে ব্যক্তি দায়িত্বকে মূল্য দেয়, সে দোষারোপ করার পরিবর্তে মালিকানা গ্রহণ করে। প্রতিদিন সকালে এই মূল্যবোধগুলিকে পুনরায় নিশ্চিত করা দিনের জন্য মানসিক কাঠামোকে শক্তিশালী করে। মূল্যবোধ স্পষ্ট হয়ে গেলে লেখক সংগ্রাম বেছে নেওয়ার গুরুত্ব ব্যাখ্যা করেন।
সমস্ত অস্বস্তি এড়াতে চেষ্টা করার পরিবর্তে ব্যক্তিরা বেছে নেয় কোন সংগ্রামের মুখোমুখি হওয়া মূল্যবান। একজন শিক্ষার্থী পিছিয়ে পড়ার সংগ্রামের চেয়ে পড়াশোনার সংগ্রাম বেছে নিতে পারে। একজন স্রষ্টা স্থবিরতার সংগ্রামের চেয়ে অপূর্ণতার সংগ্রাম বেছে নিতে পারেন। একজন নেতা অমীমাংসিত উত্তেজনার সংগ্রামের চেয়ে কঠিন কথোপকথনের সংগ্রাম বেছে নিতে পারেন। এই মানসিকতা শত্রু থেকে সংগ্রামকে একটি হাতিয়ারে রূপান্তরিত করে। এটি আতঙ্ক কমায় এবং স্পষ্টতা বাড়ায়। কারণ অসুবিধাগুলি আর আশ্চর্যজনক নয়, সেগুলি বেছে নেওয়া হয়। পরবর্তী উপাদান হল সীমানা অনুশীলন। লেক্কের মতে, বেশিরভাগ মানসিক ক্লান্তি খুব বেশি কিছু করার ফলে আসে না, বরং মনের মধ্যে অতিরিক্ত কিছু প্রবেশ করতে দেওয়ার ফলে আসে। সীমানা আবেগগত ক্ষমতা রক্ষা করে। এর মধ্যে রয়েছে অপরাধবোধ ছাড়াই না বলা, বিষাক্ত মিথস্ক্রিয়া থেকে দূরে সরে যাওয়া, অনুৎপাদনশীল দ্বন্দ্বের সংস্পর্শে আসা সীমিত করা, এবং যখন অন্য কারো সমস্যা সমাধানের জন্য আপনার নয় তখন তা স্বীকার করা। সীমানা অর্থপূর্ণ প্রতিশ্রুতির জন্য স্বাভাবিকভাবে প্রসারিত হওয়ার জন্য জায়গা তৈরি করে। আরেকটি বাস্তব পদক্ষেপ হল নিয়ন্ত্রণের বাইরে থাকা ফলাফল থেকে বিচ্ছিন্ন থাকা। লেখক ব্যাখ্যা করেছেন যে মানুষ তাদের আচরণকে প্রভাবিত করতে পারে, কিন্তু অন্যরা কিভাবে প্রতিক্রিয়া জানাবে, কোন সুযোগ আসবে বা পরিস্থিতি কিভাবে উদ্ভূত হবে তা তারা নির্ধারণ করতে পারে না। এই ব্যবস্থা ফলাফলের উপর নয়, প্রচেষ্টা এবং মূল্যবোধের উপর মনোনিবেশ করতে উৎসাহিত করে। এটি উদ্বেগ হ্রাস করে, কারণ মানসিক শক্তি আর অনিশ্চিত ফলাফলের সাথে আবদ্ধ থাকে না। যখন কেউ সাফল্যকে অর্জনের পরিবর্তে সারিবদ্ধতার মাধ্যমে পরিমাপ করে, তখন তারা আরও স্থিতিশীলতা অনুভব করে। প্রতিফলন একটি গুরুত্বপূর্ণ দৈনন্দিন অভ্যাসে পরিণত হয়। দিনের শেষে লেখক গুরুত্বপূর্ণ মুহূর্তগুলি পর্যালোচনা করে জিজ্ঞাসা করার পরামর্শ দেন। আমি কি আমার শক্তি সঠিক জিনিসগুলিতে ব্যয় করেছি? আমি কি মূল্যবোধের উপর ভিত্তি করে কাজ করেছি নাকি ভয়ের উপর ভিত্তি করে? আমি কি অর্থপূর্ণ সংগ্রাম বেছে নিয়েছি নাকি পরিচিত সংগ্রামে পড়েছি? এই প্রতিফলন বিচারের জন্য নয়, বরং পরিমার্জনের জন্য। এটি আত্মসচেতনতাকে শক্তিশালী করে এবং এমন নিদর্শনগুলি প্রকাশ করে যার জন্য সমন্বয় প্রয়োজন। লেখক ছোট ছোট ব্যর্থতাকে আলিঙ্গন করার অভ্যাসটিও প্রবর্তন করেছেন। ভুল এড়ানোর পরিবর্তে ব্যক্তিরা ইচ্ছাকৃতভাবে নিজেদেরকে অসম্পূর্ণ থাকতে দেয়। এর মধ্যে লজ্জার ভয় ছাড়াই নতুন কিছু চেষ্টা করা, অনিশ্চয়তা সত্ত্বেও খোলাখুলিভাবে চিন্তাভাবনা প্রকাশ করা, অথবা চ্যালেঞ্জিং মনে হয় এমন কাজগুলি করার চেষ্টা করা অন্তর্ভুক্ত থাকতে পারে। লেক্কের মতে, প্রতিটি ছোট ব্যর্থতা স্থিতিস্থাপকতা তৈরি করে। এটি ভবিষ্যতের ব্যর্থতার মানসিক ভার কমায় এবং ঝুঁকি গ্রহণের ক্ষমতা বৃদ্ধি করে। এই ব্যবস্থার আরেকটি অংশ হল নির্বাচনী যত্ন। লেখক পরামর্শ দিয়েছেন যে সম্পর্ক, স্বাস্থ্য, অর্থপূর্ণ কাজ এবং অভ্যন্তরীণ বিকাশের মতো গুরুত্বপূর্ণ কয়েকটি ক্ষেত্রকে গভীরভাবে বিনিয়োগ করার চেয়ে বেশি কিছু বেছে নেওয়া উচিত নয়। বাকি সবকিছুই কেবল তার প্রাপ্য মনোযোগ পায়। এই নির্বাচনী মনোযোগ নিশ্চিত করে যে আবেগগত সম্পদগুলি ছড়িয়ে ছিটিয়ে থাকার পরিবর্তে সংরক্ষণ করা হয়। এটি প্রতিটি বিভ্রান্তির পিছনে ছুটতে, প্রতিটি মতামতের প্রতি সাড়া দিতে এবং প্রতিটি প্রত্যাশাকে আত্মস্থ করার আধুনিক প্রবণতাকে প্রতিহত করে। এই ব্যবস্থা কৃতজ্ঞতার উপরও জোর দেয়, জোরপূর্বক ইতিবাচকতা অনুশীলন হিসেবে নয়, বরং একজনের জীবনে কি স্থিতিশীল এবং অর্থবহ থাকে তার স্বীকৃতি হিসেবে। কৃতজ্ঞতা মনকে গুরুত্বপূর্ণ বিষয়গুলির দিকে পুনর্নির্দেশিত করে এবং তুচ্ছ হতাশার মানসিক শক্তি হ্রাস করে। এটি দৃষ্টিভঙ্গি প্রদান করে, যা ফলস্বরূপ মানসিক স্থিতিস্থাপকতাকে শক্তিশালী করে। পরিশেষে এই ব্যবস্থা গ্রহণযোগ্যতাকে উৎসাহিত করে, এমন একটি দক্ষতা যা আবেগগত জীবনকে রূপান্তরিত করে। গ্রহণযোগ্যতা হল আত্মসমর্পণ নয়, এটি হল এই স্বীকৃতি যে কিছু জিনিস পরিবর্তন করা যায় না। যখন ব্যক্তিরা বাস্তবতাকে প্রতিরোধ করা বন্ধ করে দেয়, তখন তারা পূর্বে অস্বীকার এবং হতাশার কারণে হারিয়ে যাওয়া শক্তি ফিরে পায়। গ্রহণযোগ্যতা শান্তি তৈরি করে এবং শান্তি স্পষ্টতা তৈরি করে। স্পষ্টতার সাথে মূল্যবোধ অনুসরণ করা সহজ হয়।
সীমানা নির্ধারণ করা সহজ হয় এবং সংগ্রাম বেছে নেওয়া সহজ হয়। একসাথে এই অনুশীলনগুলি একটি ব্যবহারিক ব্যবস্থা গঠন করে যা দৈনন্দিন জীবনকে বিজ্ঞতার সাথে যত্ন নেওয়ার দর্শনের সাথে সামঞ্জস্যপূর্ণ করে। ব্যবস্থাটি অনমনীয় নয়, এটি ব্যক্তিত্ব, পরিস্থিতি এবং পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেয়, কিন্তু এর সারমর্ম স্থির থাকে। যা গুরুত্বপূর্ণতা বেছে নিন, যা গুরুত্বপূর্ণতা ছেড়ে দিন এবং প্রতিটি পদক্ষেপকে এমন মূল্যবোধের উপর ভিত্তি করে গড়ে তুলুন যা অভ্যন্তরীণ অস্থিরতার পরিবর্তে অভ্যন্তরীণ শক্তির দিকে পরিচালিত করে। পরবর্তী অংশটি সবকিছুকে এক চূড়ান্ত রূপান্তরে একত্রিত করে, একটি আবেগপূর্ণ এবং দার্শনিক সমাপ্তি যা বইয়ের বার্তার হৃদয়কে ধারণ করে। অংশ ৮, গভীর একীকরণ। উন্নত মূল্যবোধ, শক্তিশালী পছন্দ এবং আবেগগত স্পষ্টতার মাধ্যমে জীবন পুনর্গঠন দর্শনটি যখন মূলে আসে, লেখক স্বাভাবিকভাবেই উত্থাপিত প্রশ্নের দিকে ফিরে যান। কিভাবে একজন ব্যক্তি এই ধারণাগুলিকে তার জীবনের গভীর স্তরগুলিতে একীভূত করে, কেবল দৈনন্দিন রুটিনে নয়, বরং পরিচয়, সম্পর্ক, উচ্চাকাঙ্ক্ষা এবং আত্মমূল্যেও। এই বিভাগটি সেই একীভূতকরণের মধ্যে প্রসারিত হয়। যত্নশীলতা কিভাবে বিজ্ঞতার সাথে একটি মানব জীবনের সমগ্র কাঠামোকে রূপ দেয় তার একটি সিনেমাটিক অন্বেষণ প্রদান করে। লেখক ব্যাখ্যা করে শুরু করেন যে রূপান্তর ঘটে যখন মূল্যবোধ, কর্ম এবং পরিচয় একত্রে মিলিত হয়। যখন একজন ব্যক্তি সুস্থ মূল্যবোধ বেছে নেয় কিন্তু পুরনো ধরন অনুসারে আচরণ করতে থাকে, তখন অভ্যন্তরীণ দ্বন্দ্ব অব্যাহত থাকে। একইভাবে যখন কেউ তার পিছনের মূল্যবোধগুলি পরীক্ষা না করেই তার কর্ম পরিবর্তন করে, তখন অগ্রগতি অস্থির হয়ে ওঠে। প্রকৃত একীকরণ তখনই ঘটে যখন পরিচয় মূল্যবোধকে প্রতিফলিত করে এবং মূল্যবোধ পছন্দগুলিকে নির্দেশ করে। লেখকের মতে এই সমন্বয় মানসিক স্থিতিস্থাপকতাকে শক্তিশালী করে এবং দ্বন্দ্বপূর্ণ অগ্রাধিকারের ফলে সৃষ্ট বিশৃঙ্খলা হ্রাস করে। লেখক যে প্রাণবন্ত রূপকটি ব্যবহার করেছেন তা হল ভেতর থেকে একটি ঘর পুনর্নির্মাণ। অনেকেই দেয়াল পুনর্নির্মাণ করে তাদের জীবন উন্নত করার চেষ্টা করেন, উপরিভাগের অভ্যাস পরিবর্তন করে, চেহারা পরিবর্তন করে, অথবা বাহ্যিক পরিস্থিতি পরিবর্তন করে, কিন্তু অভ্যন্তরীণ কাঠামো দুর্বল থেকে যায়। অবশেষে আবার ফাটল দেখা দেয়। একীকরণের জন্য ভিত্তি পুনর্নির্মাণ প্রয়োজন। মূল্য সম্পর্কে একজনের বিশ্বাস, তিনি যে মূল্যবোধ অনুসারে জীবনযাপন করতে চান এবং সংগ্রামের জন্য যে অর্থ নির্ধারণ করেন। যখন এই অভ্যন্তরীণ কাঠামো পুনর্নির্মাণ করা হয়, তখন বাইরের অংশ সামান্য হলেও পুরো বাড়িটি আলাদা অনুভূত হয়। লেখক ব্যাখ্যা করেছেন যে একীকরণের একটি প্রধান অংশ সাফল্যকে পুনরায় সংজ্ঞায়িত করা। আধুনিক সংস্কৃতি মানুষকে এমন পুরস্কারের পিছনে ছুটতে শেখায় যা খুব কমই পরিপূর্ণতা আনে, মর্যাদা, প্রশংসা, পরিপূর্ণতা, অর্থহীন সম্পদ। এই বাহ্যিক চিহ্নগুলি সন্তুষ্টি ছাড়াই চাপ তৈরি করে। লেখকের মতে অভ্যন্তরীণ সারিবদ্ধতার দ্বারা সংজ্ঞায়িত হলে সাফল্য আরও ভিত্তিহীন হয়ে ওঠে। নির্বাচিত মূল্যবোধ অনুসারে জীবনযাপন করা, অনিশ্চয়তার মুখে সাহস দেখানো, দায়িত্ব গ্রহণ করা এবং খাঁটিভাবে অবদান রাখা। এই পরিবর্তন সাফল্যকে ভঙ্গুর কিছু থেকে টেকসই কিছুতে রূপান্তরিত করে। সাফল্যের এই নতুন সংজ্ঞা সম্পর্কগুলিকেও নতুন রূপ দেয়। যখন কেউ অন্যদের কাছ থেকে অনুমোদন চাওয়া বন্ধ করে দেয়, তখন তারা কর্মক্ষমতার চেয়ে আন্তরিকতার জায়গা থেকে যোগাযোগ করে। তারা অপরাধবোধ ছাড়াই সীমানা নির্ধারণ করে। তারা কৌশলগতভাবে নয় বরং সত্যের সাথে যোগাযোগ করে। তারা নিরাপত্তাহীনতার পরিবর্তে পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সংযোগ তৈরি করে। লেখক ব্যাখ্যা করেছেন যে মূল্যবোধগুলি স্বাস্থ্যকর হয়ে উঠলে সম্পর্কগুলি আরও স্বাস্থ্যকর হয়ে ওঠে। মানুষ আর এমন সম্পর্কের সাথে আঁকড়ে থাকে না যা তাদের ক্লান্ত করে। এমনকি তারা ভয়ের মূলে থাকা আবেগগত আদান প্রদানেও জড়িত হয় না। একীকরণ প্রয়োজনের সময় দূরে সরে যাওয়ার এবং গুরুত্বপূর্ণ হলে উপস্থিত থাকার ক্ষমতাকে শক্তিশালী করে। লেখক উচ্চাকাঙ্ক্ষার দিকেও গভীরভাবে তাকান। অনেকেই লক্ষ্য অর্জনের জন্য তা অনুসরণ করেন না কারণ তারা সত্যিই তা চান, বরং তারা বিশ্বাস করেন যে এই লক্ষ্যগুলি তাদের যোগ্য করে তুলবে।
লেখক পরামর্শ দেন যে অহংকার থেকে বিচ্ছিন্ন হলে উচ্চাকাঙ্ক্ষা আরও শক্তিশালী হয়ে ওঠে। যখন কেউ তাদের পরিচয়কে ফুলিয়ে তোলার পরিবর্তে প্রকাশ করার লক্ষ্যে এগিয়ে যায়, তখন যাত্রা ক্লান্তিকর হওয়ার পরিবর্তে সমৃদ্ধ হয়ে ওঠে। উদাহরণস্বরূপ, একজন ব্যক্তি বিশ্বকে প্রভাবিত করার জন্য নয়, বরং অর্থপূর্ণভাবে অবদান রাখার জন্য, স্থিতিশীলতা তৈরি করার জন্য বা তাদের গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানের জন্য ব্যবসা শুরু করতে পারেন। লেক্কের মতে, সুস্থ মূল্যবোধের উপর ভিত্তি করে উচ্চাকাঙ্ক্ষা আরও স্থিতিস্থাপক হয়ে ওঠে এবং বাহ্যিক বিচারের সাথে কম জড়িত হয়। একীকরণের আরেকটি মাত্রা হল অস্বস্তির সাথে সম্পর্কের রূপান্তর। মানুষ প্রায়শই অস্বস্তিকে একটি সতর্কতা চিহ্ন হিসেবে দেখে, যা তাৎক্ষণিকভাবে পালানোর মতো। কিন্তু লেখক ব্যাখ্যা করেছেন যে অস্বস্তি প্রায়শই স্পষ্টতার জন্মস্থান। এটি সেই সত্যগুলি প্রকাশ করে যা মানুষ যখন জীবনকে সহজ মনে করে তখন উপেক্ষা করে। এটি এমন ক্ষেত্রগুলিকে তুলে ধরে যেখানে বিকাশের প্রয়োজন। এটি আত্মদর্শনকে বাধ্য করে। যখন কেউ অস্বস্তি থেকে দৌড়ানো বন্ধ করে এবং এটি অধ্যয়ন শুরু করে, তখন তারা আবেগগতভাবে আরও শক্তিশালী এবং আরও আত্মসচেতন হয়ে ওঠে। অস্বস্তি শত্রুর পরিবর্তে একটি দিকনির্দেশক হয়ে ওঠে। এই পরিবর্তন ব্যক্তিদের দ্বন্দ্ব কিভাবে মোকাবেলা করতে হয় তা প্রভাবিত করে। অনেকে দ্বন্দ্ব এড়িয়ে চলে কারণ তারা প্রত্যাখ্যান বা অসম্মতির ভয় পায়। কিন্তু লেক্কের মতে, সুস্থ দ্বন্দ্ব বিকাশের জন্য অপরিহার্য। এটি ভুল সঙ্গতি প্রকাশ করে, অপূর্ণ চাহিদা প্রকাশ করে এবং আন্তরিকতার সাথে যোগাযোগ করলে সম্পর্ককে শক্তিশালী করে। যে কেউ এই দর্শনকে একীভূত করে সে আত্মরক্ষার পরিবর্তে শান্তভাবে, ভয়ের পরিবর্তে খোলামেলাভাবে সংঘাতের মুখোমুখি হতে শেখে। যে মানসিক পরিপক্কতা উদ্ভূত হয় তা অভ্যন্তরীণ শান্তির একটি শক্তিশালী সূচক হয়ে ওঠে। একীভূতকরণের অর্থ হল গভীরভাবে এবং প্রতিরোধ ছাড়াই জীবন অনিশ্চিত এই বাস্তবতাকে গ্রহণ করা। মানুষ প্রায়শই উদ্বেগ, পরিকল্পনা বা অনমনীয়তার মাধ্যমে ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। কিন্তু লেখক পরামর্শ দেন যে গ্রহণযোগ্যতা স্থিতিশীলতা তৈরি করে। যখন কেউ অনিশ্চয়তাকে গ্রহণ করে, তখন তারা অসম্ভবের উপর শক্তি অপচয় করা বন্ধ করে দেয়। তারা এমন যুদ্ধে লড়াই করা বন্ধ করে দেয় যেখানে তারা জিততে পারে না। তারা শক্তি বিনিয়োগ করতে শুরু করে যেখানে প্রভাব আসলে বিদ্যমান। তাদের প্রতিক্রিয়া, মূল্যবোধ, কর্ম এবং ব্যাখ্যায় এই গ্রহণযোগ্যতা অনিশ্চয়তা দূর করে না, এটি অনিশ্চয়তার অনুভূতিকে রূপান্তরিত করে। একীকরণের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হল ক্ষমা, শুধু অন্যদের নয়, বরং নিজের প্রতিও। লেক্কের মতে, মানুষ প্রায়শই বছরের পর বছর ধরে অপরাধবোধ এবং লজ্জা বয়ে বেড়ায়। অতীতের ভুল বা অযৌক্তিক সিদ্ধান্তের দ্বারা নিজেদের বিচার করে। কিন্তু ক্ষমা আবেগগত স্থানকে মুক্ত করে। এটি মানব প্রকৃতির অপূর্ণতাকে স্বীকার করে এবং অনুশোচনার বোঝা ছাড়াই বৃদ্ধি অব্যাহত রাখতে সাহায্য করে। লেখক ব্যাখ্যা করেছেন যে ক্ষমা দায়িত্ব অস্বীকার করার বিষয় নয়, এটি আত্মশাস্তি থেকে মুক্তি দেওয়ার বিষয়ে যা আর বৃদ্ধির জন্য কাজ করে না। যাত্রার এই অংশটি শ্রোতা